যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। সারা দেশের মানুষ মেতেছে ঈদ উৎসবে, ঘরে ঘরে আনন্দ আয়োজন, ঈদের শুভেচ্ছা বিনিময়, সারিবদ্ধ হয়ে নামাজ আদায়। সন্তান বিত্তবান হলেও মা বাবার ঠাঁই বৃদ্ধাশ্রমে, ঈদের চোখের জলে ভাসছে বুক, চার দেয়ালে বন্দি জীবনে নিঃসঙ্গতার সঙ্গী। ভাগ্যকে মেনে নিতে হবে, তো লাস্ট স্টেজ হচ্ছে বৃদ্ধাশ্রম। কত বাবা পাওয়া দিলাম না, দেশ নেই, আমার দেশ নাই। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1700, জরুরি চিকিৎসা সরঞ্জামে ঘাটতি, দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। এবং বাংলাদেশের তৈরি ব্যাট জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটে, ব্যবহার করছেন দেশি বিদেশি নামকরা খেলোয়াড়রা, এগিয়ে যেতে চান উদ্যোক্তারা। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতর আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে আজ। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উৎসব। ঘরে ঘরে বইছে ঈদের আনন্দ, একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। দেশের বিভিন্ন স্থানে মানুষ ঈদের নামাজ আদায় করছেন। ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। এই নামাজ পড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতে আরও অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ হাজারো মুসল্লি। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় ঈদগাহে ঈদের জামাত শেষে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজের পর দেয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এর আগে খুব সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে ইসলামী বয়ান চলছিল। ঐক্য করে তোলার দিন, এবং আমরা স্থায়ী ভাবে ঐক্য করে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা, জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। শোলাকিয়ায় ঈদগাহ মাঠে শুরু হয়েছে নামাজ, সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। Allahu Akbar. Allahu Akbar.
أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله কিশোরগঞ্জের শোলাকে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আগারগাঁয়ে অনুষ্ঠিত হচ্ছে ঈদের শোভাযাত্রা। মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, ঈদের শোভাযাত্রা সম্পর্কে জানাবেন। জি, যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কিন্তু আজকে পবিত্র ঈদুল ফিতরে সামিল হয়েছে রাজধানীবাসী, এবং একটি প্রচলন আসলে এক ধরনের বলা চলে, যেখানে রাজধানীর বুকে যখনই পবিত্র ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা আসে তখনই কিন্তু আমরা দেখি যে নগর একেবারে নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু এবার প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন, এক ধরনের নতুন ইতিহাসের সাক্ষী হয়েছে রাজধানীবাসী। আমরা যদি একটু বলি, আমরা সকালে আগারগাঁও এখানে যেটি দেখেছি, ঠিক মোগল আমলের মতো ঐতিহ্যে ফিরে গিয়েছে এই নগরবাসী, যে চিত্র আগে কখনোই কিন্তু নগরবাসী দেখেনি। আমি যদি একটু বলি, আজকের আয়োজনে যে বিষয়গুলো ছিল, বিশেষ করে শোভাযাত্রা ছিল, এবং সেই আগেরকার দিনের রাজা বাদশাদের মতো ঘোড়ায় চড়ে কিন্তু বহর ছিল, একই সাথে হাতির ছিল, সেই সাথে শোভাযাত্রার লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর জন্য
শোভাযাত্রা আনন্দকে আরও দ্বিগুণ করার জন্য পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে অনেকেই সামিল হয়েছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, প্লে কার্ড নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং সেই প্লে কার্ডে সামিল হতে গিয়েই আমরা দেখেছি যে প্লে কার্ডে গিয়ে কিন্তু এখানে অনেকেই এই যে ঈদের যে আমেজ, সেই আমেজকে অনেকাংশে রাঙিয়ে তুলেছে। আমরা দেখেছি অনেকে পরিবার পরিজন নিয়েও কিন্তু এখানে এসে। আমি যদি একটু এখানে কথা বলি, আচ্ছা আপনারা এখানে পরিবার পরিজন নিয়ে এসছেন, কেমন লাগছে এমন একটি আনন্দ আয়োজনে? আসলে আমার জন্মটা ঢাকাতে, আমার বেড়ে ওঠা ঢাকায়, আমার বাচ্চারাও জন্ম থেকেই ঢাকায়। এই আনন্দ আসলে আমি কখনো দেখিনি, এরকম উৎসব আমি দেখিনি। আমার বাচ্চারা তো তাদের কাছে একদমই নতুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা মুক্ত বাতাসে নিজের মতো করে নিজের মতো আনন্দ করতে পারছি, যেখানে হয়তো কোনো বাধা নেই। ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে শোভাযাত্রা শেষে কিন্তু সাংস্কৃতিক আয়োজনের এখানে আয়োজন করা হয়েছে এবং শোভাযাত্রা শেষে মানিক মিয়া এভিনিউ যেটি রয়েছে, সেই মানিক মিয়া এভিনিউতে কিন্তু আমরা দেখছি যারা শোভাযাত্রা অংশগ্রহণ করেছে, ঈদ আনন্দে যারা মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য যে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু এখন চলছে। দর্শক, সব কিছু মিলিয়ে অর্থাৎ এইখানের যে ঈদের ভিন্ন মাত্রার যে আমেজ, সেই আমেজের যে সামিল, সেই সামিলে কিন্তু আমরা দেখছি। এবং আরেকটি যে বিষয় যদি এখানে আমরা দেখেছি, সেমাই বিতরণ হচ্ছে, অর্থাৎ যে আনন্দ মিছিলে যারা অংশগ্রহণ হয়েছেন তাদের জন্য এখানে কিন্তু সেমাই বিতরণ কর্মসূচি ছিল এবং সরকারিভাবেই কিন্তু এটি ছিল, অর্থাৎ ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই সেমাই বিতরণ কর্মসূচি ছিল। এবং এই পুরো আনন্দ মিছিলে কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছে, অর্থাৎ 8:30 ঈদের জামাত শেষ হওয়ার পরপরই আগারগাঁও যে পুরাতন বাণিজ্য মেলার মাঠ, সেখানে জামাত যখন শেষ হয়েছে তার পরপরই কিন্তু এই শোভাযাত্রা শুরু হয়েছে এবং সেই শোভাযাত্রাটি আগারগাঁও বাণিজ্য মেলার মাঠ থেকে একেবারে মানিক মিয়া এভিনিউ সংসদের পাশে মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়েছে। এবং সেই শোভাযাত্রার অনেকেই কিন্তু আমরা দেখেছি পরিবার প্রিয়জন নিয়ে এসে এবং সবার মাঝে যে আনন্দটুকু ছিল, যে অর্থাৎ গ্রামে না যাওয়ার, গ্রামে না গিয়ে যে আসলে তারা এক ধরনের কষ্ট অনুভব করতো, সেই কষ্টটা অনেকাংশে লাঘব হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে মুক্ত বাতাসের নতুন এই আয়োজন ভিন্ন মাত্রা লক্ষ্য যোগ করেছে এবং যারা পরিবার প্রিয়জন নিয়ে এসেছে, বিশেষ করে আমরা দেখেছি মহিলারাও এসছেন, তাদের জন্য এখানে আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছিল এবং পুরো প্যান্ডেলটিতে মূলত 50,000 মানুষের এখানে আয়োজন ছিল। এবং আশপাশের এখানকে যারা আছেন, শুধু মানিক মিয়া এভিনিউতে যারা আনন্দ মিছিলে সামিল হয়েছেন তাদের জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠান না, এখানকার আশেপাশের আরও যেহেতু ধানমন্ডি এলাকা রয়েছে এবং সেই সাথে এখানকার ফার্মগেট এলাকা রয়েছে, সেখানকার মানুষও কিন্তু আমরা দেখেছি পরিবার নিয়ে এখানে এসেছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করানোর জন্য। এবং সব কিছু মিলে এখন প্রায় 10টা, যে ঘরের মধ্যে সীমাবদ্ধ না থেকে কিন্তু পরিবার প্রয়োজন নিয়ে তারা কিন্তু এই সাংস্কৃতিক আয়োজন উপভোগ করছেন, যেটি পূর্ব মুহূর্তে আমরা দেখেছি যে যখন ঈদের নামাজটা শেষে কিন্তু এখানে তারা এই অংশে তারা আসতো এবং আমরা দেখছি একেবারে সন্তানের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসছেন। কেমন লাগছে? আসলে অনুভূতি প্রকাশ করার মতো না, আমার জীবনের সেরা ঈদ, এক বাক্য হচ্ছে আমার জীবনের সেরা ঈদ বলা যায়। বাংলাদেশে এই প্রথম এত বেশি আনন্দ হচ্ছে ঈদে, আর এই র্যালিটা তো আসলে বাংলাদেশে এই প্রথম, আর তাও আবার মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত, ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ। এত বড় ঈদ র্যালি, সবাই মিলে অনেক আনন্দ করছি, সবার হিংসা ক্ষোভ দুঃখ করছি সব কিছু বলি গিয়ে অনেক বেশি আনন্দ করছি। আর এটা হচ্ছে ঈদ ময়দান থেকে দেয়া লাড্ডু, সবাই মিলে আনন্দ করছি, মিষ্টি মুখ করছি, অনেক বেশি ভালো লাগছে। কেমন ছিল? বেস্ট। লাড্ডু, মিষ্টি এবং অনেক প্রকার খাবার ছিল, আমি শুধু লাড্ডুটা নিয়েছি। বেস্ট। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে মানুষের উচ্ছ্বাস কতখানি, যে পরিবার পরিজন নিয়ে এই আনন্দ আয়োজনে তারা সামিল হয়েছেন শুধুমাত্র এই অনুষ্ঠানকে উপভোগ করতে। অর্থাৎ আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, মোগল সুবেদাররা ঢাকায় যে রাজধানী স্থাপনের সময় থেকে কিন্তু ঈদ আনন্দ উৎসব উৎকর্ষ লাভ করে এবং সুবেদার ইসলাম খাঁ যে সময় ঢাকায় আগমন করেন তখন ছিল কিন্তু রমজান মাস, আর সেই রমজানের পরে 1 মাস সিএম সাধনার পরে কিন্তু ওই বছরই ঈদের আয়োজন ছিল এবং সেটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়েছিল। এবং একদিকে রাজধানী স্থাপনা আনন্দ, অন্যদিকে ঈদের আনন্দ। তখন কিন্তু আমরা যে ইসলাম খাঁ সেক্ষেত্রে সেই আয়োজনের কিন্তু ভিন্ন রূপ, এবং সেই ভিন্ন রূপ কিন্তু আমরা এখানে
লক্ষ্য করছি, অর্থাৎ সেই আয়োজন সেটি কিন্তু পুনরাবৃত্ত হয়েছে কয়েক যুগ পর। অর্থাৎ এর আগে কিন্তু এমন আয়োজন ছিল না, এবং এই আয়োজন যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা করেছেন নগরবাসী। তো এই ছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আনন্দ মিছিলে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, ধন্যবাদ আপনাকে। মানিক মিয়া এভিনিউ থেকে ঈদের শোভাযাত্রা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকি ঈদগাহ ময়দান ও দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে। সকাল 9টায় দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 10টায় অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকি ঈদগাহ ময়দানে। সকাল 7টায় রাজশাহী, সাতক্ষীরা, ঝিনাইদহ, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকাল 8টায় খুলনা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, বাগেরহাট, নরসিংদী ও চট্টগ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। উল্লাসের 7টি দিন সবাই মিলে উদযাপন করে দেশের সর্বস্তরের মানুষ। এ নিয়ে আলোচনাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সালাউদ্দিন, এবার ঈদে মানুষের কেমন আনন্দ বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দাদা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে অন্যান্য বারের তুলনায় এবারের ঈদে কিন্তু মানুষের মাঝে অন্যরকম স্বস্তি বিরাজ করছে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এবারের রমজানেও কিন্তু আসলে শেষের 2 দিন তাপমাত্রা বাড়লেও এবার তাপমাত্রা কম থাকায় একটা স্বস্তিতে বিরাজ করছে। এছাড়া দ্রব্যমূল্যের দাম কম থাকায় কিন্তু তারা এবারের ঈদটি একেবারে সুন্দরভাবে উদযাপন করতে পেরেছে। আমরা আমাদের যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 2টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে, সকাল 8টায় এবং 9টায়। তো ঈদ জামাত শেষে এখন অনেকেই ঘরমুখ হয়ে গেছে। তো আমাদের এখানে কয়েকজন রয়েছে, আমি একজনের সাথে একটু জানতে চাই যে আসলে এবারের ঈদ কেমন কাটলো, কেমন মনে হলো ওনার? আলহামদুলিল্লাহ, এবার ঈদ আমাদের অনেক স্বস্তিদায়ক আমাদের কাছে মনে হচ্ছে। সব দিক থেকে বিগত একটা মাস রোজা রমজানের মাসটা অনেক স্বস্তির সাথে আমাদের কাটলো। আর বাকি কিছুটা গরমের কিছুটা তীব্রতা 2-1 দিন হয় বেড়েছে। বাকি নিরাপত্তা ব্যবস্থা মাশাআল্লাহ অনেক সুন্দর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। ডান, আপনি শুনছিলেন যে আসলে এবার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই ভালো ছিল, এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে কিন্তু যারা ঈদ উদযাপন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা তারা কিন্তু অনেকটাই খুশি। তবে একটু জানিয়ে রেখে আসলে বিপাকে পড়েছেন কিন্তু বেনাপোল স্থল বন্দর এবং বেনাপোল ইমিগ্রেশনের সাথে যারা যুক্ত আছেন, লেবার, কুলি এবং পরিবহন শ্রমিকরা। সেই ওই রুটে 63টি রুটের যানবাহন চলাচল করে। মূলত ভিসা জটিলতার কারণে কিন্তু এবার যাতায়াত কম হওয়ায় ওই রুটে যে সমস্ত যানবাহন চলতো তাদের অনেক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, এবং একই সাথে কুলিদের যে আয়, এই আয়ের পরিধিটা কিন্তু কমে গেছে, একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। সে কারণে কিন্তু তাদের ঈদটা এবার একটু দুর্বিষহ কেটেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ব্যাপারে তারা সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছিলেন ঈদের আগেও, কিন্তু আসলে এ ব্যাপারে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদের দৃষ্টিগোচর হয়নি। তো এই ছিল আমার কাছে যশোরের ঈদ আনন্দ নিয়ে সর্বশেষ টানা। সাগর, ধন্যবাদ আপনাকে। পঞ্চম জামাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাইতুল মোকাররমের ঈদের জামাত। এ নিয়ে সরাসরি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, শেষ জামাতে কেমন দেখছেন মুসল্লিদের উপস্থিতি? ডানা, আমরা কিন্তু সকাল থেকে বাইতুল মোকাররমে যে ঈদের জামাতগুলো হচ্ছে সেগুলোর খবর জানাচ্ছিলাম। তো আজকে মোট 5টি জামাত হওয়ার কথা ছিল, সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা এবং সর্বশেষ সকাল 10:45-এ। তো ইতিমধ্যে কিন্তু ঈদের যে 4টি জামাত বাইতুল মোকাররমে হওয়ার কথা ছিল আর সেগুলো কিন্তু শেষ হয়েছে, এবং এই মুহূর্তে যে 4র্থ জামাত ছিল সকাল 10টার, আর সেটি কিন্তু মোনাজাত চলছে, এবং এই মোনাজাত শেষের পরে 10:45-এর যে জামাত সেটি কিন্তু শুরু হবে, এবং সকাল 10:45-এর জামাতের মধ্য দিয়ে আজকে এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামাত শেষ হবে। তো সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, প্রায় প্রতিটি জামাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুসল্লি হয়েছে, এবং বাইতুল মোকাররম আসলে কানায় কানায় পরিপূর্ণ ছিল। কোনো জামাতে আসলে খালি আমরা দেখতে পাইনি। আর একটি নিরাপত্তার বিষয় আসলে এখানে ছিল। তো সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব,
এছাড়া অন্যান্য যারা ইউনিট রয়েছে তারা কিন্তু আসলে তাদের পর্যাপ্ত পরিমাণে সদস্য এই বাইতুল মোকাররমের চারপাশে কিন্তু তারা নিরাপত্তা দিয়ে গিয়েছে এবং এখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ অনেকে এখানে নামাজ পড়তে এসেছেন। তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে আসলে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ে তাদের বাড়িতে আসলে ফিরে যাচ্ছেন এবং পাশাপাশি তারা বাইতুল মোকাররমে আসলে প্রতিটি জামাতেই যে ফিলিস্তিনে যে বর্তমান যে পরিস্থিতি ইসরায়েল যুদ্ধ সেটি নিয়ে কিন্তু প্রতিটি মোনাজাতে আসলে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হচ্ছে। এর পাশাপাশি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যে মুসলমানরা আসলে অত্যাচার নিপীড়নের শিকার হচ্ছে তাদের জন্য আসলে এখান থেকে দোয়া করা হচ্ছে এবং আজ সকালে কিন্তু এখানে জামায়াতে ইসলামের আমির তিনি এখানে নামাজ আদায় করেছেন এবং তিনি বলছেন যে অনেক বছর পরে আসলে স্বাধীনভাবে মানুষজন এবং মুসল্লিরা একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে নামাজ পড়তে পেরেছেন, এমনটি কিন্তু জামাত ইসলামের আমির তিনি কিন্তু এখানে বলেছেন। এছাড়া অন্যান্য যারা রয়েছেন তারা সবাই কিন্তু আসলে একটি শান্তিপূর্ণ যে আশাবাদ সেটি কিন্তু ব্যক্ত করছেন এবং তারা এই দেশের যে বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি সেটি তারা যাতে ভবিষ্যতেও বজায় থাকে এবং সেটি কিন্তু তারা কামনা করছেন। এছাড়া অনেকে দেখেছি যে তারা ছোট ছোট ছেলেরা তাদের বাবাকে ভাইদের সাথে নিয়ে এসেছেন। সবার মনে আসলে একটি আনন্দ উদ্দীপনার দেখতে পেয়েছি। আমরা সবাই আসলে খুবই খুশি এখানে ঈদের জামাত আদায় করতে পেরে। অনেকে আবার প্রথমবার এসেছিলেন এখানে ঈদের নামাজ আদায় করার জন্য, তারাও বেশ উৎফুল্ল আসলে প্রকাশ করেছেন, তাদেরকে দেখতে বেশ আনন্দিত মনে হয়েছে। তারা সবাই আসলে দোয়া করেছেন দেশবাসীর জন্য, পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য। যেমনটি বললাম, তো কিছুক্ষণ পরেই 10:45 যে পঞ্চম জামাত রয়েছে এটি বাইতুল মোকাররম মসজিদে আজকের জন্য শেষ ঈদের জামাত এবং সেটির মধ্য দিয়ে কিন্তু আজকে ঈদের জামাত কিন্তু শেষ হচ্ছে জানা। তো আমার কাছে বাইতুল মোকাররম থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। বাইতুল মোকাররম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। যারা জীবনের সর্বস্ব দিয়ে গড়েছেন সন্তান সমাজ, প্রতিষ্ঠিত করেছিলেন পরিবার, আজ তাদের অনেকেরই ঠাঁই বৃদ্ধাশ্রমে। নিজ পরিবার পরিজন থেকে বিতাড়িত বৃদ্ধ অসহায় এই বাবা মায়ের জীবনে নিঃসঙ্গ নির্মমতাই একমাত্র সঙ্গী। বৃদ্ধাশ্রমের প্রতিটি জীবনের গল্পই এক একটি করুণ ট্র্যাজেডি। ঈদ আনন্দ যেন তাদের স্পর্শ করে না। ইরশাদ সোহেলের ছবিতে বৃদ্ধাশ্রমের নির্মম জীবনের গল্প তুলে ধরছেন ফখরুল ইসলাম। চার সন্তানের গর্ভধারিণী শাহানা বেগম কষ্ট ক্লেশে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করলেও সেই সন্তানরাই ঠেলে দিয়েছেন বৃদ্ধাশ্রমের নির্মম জীবনে। বেড়ানোর কথা কইয়া এই দিন বন্ধ দিয়ে গেছে, আইসো দিয়ে গেল কালে আইসো না, আমার কোনো সুবিধাও দেখলো না। ধানমন্ডি অক্সফোর্ড কলেজের অর্থনীতির অধ্যাপক ফিরোজা বেগমও বিলাসী শান শওকতের জীবন ছেড়ে নিয়তির নির্মমতায় আজ বৃদ্ধাশ্রমে। উচ্চবিত্ত পরিবারের গৃহবধূ ফিরোজা বেগমের শেষ আশ্রয় এখন বৃদ্ধাশ্রম। হয়তো বৃদ্ধাশ্রমের মাটি তার শেষ ঠিকানা। 30-এর পরে এসে আমি অক্সফোর্ডে জয়েন করি। ছেলে তো আমার একটা, অনেক হলে হয়তো কষ্টটা কিছুটা লাঘব হতো। ভাগ্যকে মেনে নিতে হবে। তো লাস্ট স্টেজ হচ্ছে বৃদ্ধাশ্রম, এটাই আমার ভাগ্যে ছিল। তবে আমার মনে হয় কিছুটা কষ্ট সমাজকে না হয় শেয়ার করলাম। যে সন্তানদের পরম মমতায় শিখরে আসীন করেছিলেন, স্বার্থের লোভেই সেই সন্তান সম্পত্তির কাছে বিতাড়িত আনোয়ারা বেগম। নিজের বাড়ি থেকে বিতাড়িত মমতাজ বেগম আনোয়ারাও সন্তানদের বোঝা হয়ে বরণ করে নিয়েছেন বৃদ্ধাশ্রমের ভাগ্য। পুরা করে আমার হারিয়ে দিল। কত বাবা পাওয়া দিলাম, এই জন্য দিয়ে গেল বাবা। আসি এখানে রাখা দিয়ে গেছে, পালাতে না পালে ভালো ছিল। পাইলে তো আমার কোনো লাভ হইল না, লাভ হয়েছে লাভ মরা গেলে হ্যাঁ মাটি দিব, আর তোমার কেউ নেই। প্রবীণ জীবনের আরো ভয়াবহ ট্র্যাজেডি হয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার রফিকুল ইসলাম। আমেরিকা প্রবাসী 4 সন্তান, নিজের গড়া আজিমপুরে সুবিশাল বাড়ি ও বিপুল অর্থবিত্ত দখল করে রফিকুল ইসলামকে ঠেলে দিয়েছেন বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ জীবনে। সার্জারি আর হলো মেডিসিনের প্রফেসর ছিলাম, আমি ডাক্তার। ছেলে মেয়ে হলো আমার 4 ছেলে, আমেরিকা থাকে। আমি তখন ঢাকা মেডিকেল কলেজের, তারা এমন হারামি মোবাইল নাম্বার চেঞ্জ করছে, প্লাস হইলো তাদের ঠিকানা পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। মানিকগঞ্জ সিংগাইরে সুবিশাল বাড়ি রেখে বৃদ্ধাশ্রমের করুণ নিয়তি বরণ করতে হয়েছে সফর আলীকেও। সন্তানরা বিপুল অর্থবিত্তের মালিক হলেও সেই সন্তানদের কাছে ঠাঁই মেলেনি এই পিতার। এখন শুধু ঢুকরে কাঁদেন নিঃসঙ্গ জীবনে। আমি দেশ নাই,
এখানে ওই গদারের মধ্যে হুমু আসলে বাদে গদারের মধ্যে হুমু টের বোঝা নাই করে তারা আমি সরকারি বাদ আমি সরকারি বাদ। মিরপুর বাংলা কলেজের ইংরেজির অধ্যাপক ফরিদুল হককে একসময়ের জৌলুস জীবন ছেড়ে আসতে হয়েছে এই প্রবীণ আশ্রমে। আপনি অধ্যাপনা করতেন কোথায় একটু বলেন সেটা? কলেজে, বাংলা কলেজে। বাংলা কলেজে আমি ঘর দিয়ে চলে এসেছি, ব্যাস। কেন আসছে? আর কোনো ঠিকানা নাই, শেষ ঠিকানা এখানেই, ব্যাস। মতিউর রহমান, হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া সহ গাজীপুর বৃদ্ধাশ্রমের 2 শতাধিক প্রবীণী ঢুকরে কাঁদেন প্রবীণ আশ্রমের 4 দেয়ালে। ছেলেরা আছে না, ছেলেরা তো আমার একদিনে ব্যাপারটা হয়েছে কি, আমরা আসলে অত্যাচার করছে, এই কারণে আমি বৃদ্ধ আশ্রমে আমি করছি, এই সংসার ত্যাগ করে করছি। কান্না করে কি করবো আর, বৃদ্ধাশ্রম আমার জীবনের শেষ ঠিকানা। এই মানুষগুলো প্রবীণ বয়সে পরিবার সমাজের কাছে প্রয়োজনহীন, তাই জীবনও অবহেলিত, বিতাড়িত। এই প্রবীণ জীবনের নির্মমতার দায় কখনো কি নেবে না রাষ্ট্র? কখনো ফিরবে না প্রবীণ বান্ধব সমাজ? বৃদ্ধাশ্রমের প্রতিটি গল্পই এক একটি করুণ আর নির্মমতার প্রতিচ্ছবি। এই মানুষগুলো নিজের জীবনের সর্বস্ব দিয়ে সুপ্রতিষ্ঠিত করেছিলেন যে পরিবার আর সন্তানকে, সেই সন্তান আর পরিবারের কাছে আজ তারা বিতাড়িত চিরকালীন পরের আশ্রমে থাকা এই মানুষগুলোর অন্তিম যাত্রাটাও এই বৃদ্ধাশ্রমের মাটিতে। ফখরুল ইসলাম, দেশ টিভি, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, গাজীপুর। চট্টগ্রামের লোহাগড়ায় বাস মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 5 জন, আহত আরও অন্তত 6 জন। সোমবার সকাল 7:30টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সকাল 7:35 লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে, তবে প্রাথমিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।